শুধু দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করছি। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যেটা প্রচার করে যাচ্ছি, যেহেতু এই বাংলাদেশটা বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার, বিভিন্ন ধর্মের মানুষের এই বাংলাদেশে বসবাস, প্রত্যেকের এখানে অভিমত আছে এবং সেই অভিমতটা আমরা কে কেমনে ব্যক্ত করে সেটাই আমরা প্রচার করে থাকি সাধারণত। ঠিক তার ধারাবাহিকতায় আজকে আমরা আরেকজন ব্যক্তির কাছে বিশেষ সাক্ষাৎ গ্রহণ করছি। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান এবং এই রাজনীতি কি পরিবর্তন হলে পারে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, বাংলাদেশ ভালো চলবে। অন্তর্বর্তী সরকার এখন রাষ্ট্র চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, শান্তিতে নোবেলজয়ী। ইনি হলেন এখন প্রধান উপদেষ্টা। ওনার নেতৃত্বেই এই চীনে উনি কামিয়াবি হয়ে এসেছেন। বিভিন্ন দেশে, বিভিন্ন পৃথিবীর সব জায়গায় ওনার সুনাম আছে। উনি এই দেশকে শান্তিপূর্ণভাবে কিভাবে রাখা যায় সেই চেষ্টাই করছেন। আপনার অভিমত কি? আমি মোহাম্মদ মতিউর রহমান সর্দার, পেশায় সাংবাদিকতা, মাঝে মধ্যে পত্রিকা আর্টিকেল লিখে থাকি। আমার অভিমত এটা জাতিরও অভিমতের ভিতরে পড়তে পারে। বাংলাদেশ স্বাধীনতা অর্জন, মূল বিষয়গুলোই বলি। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পক্ষে কে দায়িত্ব পালন করছে সেটা আজ জাতির কাছে স্পষ্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্যক্তির যদি জন্ম এই বাংলার বুকে না হতো তাহলে এই বাংলাদেশ স্বাধীনতার মুখ দেখতে পারত না। মহান আল্লাহ পাক বুঝে শুনেই দায়িত্ব পালন করান এবং তিনি আগেই সেই দায়িত্ব দান করে রাখেন। আল্লাহ পাক আগেই জানতেন শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির জন্য যথার্থ সময় দায়িত্ব পালন করবে না। সে একটা গুটিবাজি খেলা করে বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে যাবে। সেই মুহূর্তে কাকে দরকার? সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দরকার। এবং এটা আল্লাহ ভালো অনুভব করছেন বিধায় জিয়াউর রহমানকে জন্মদান করেছেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে জাতি 7ই মার্চ সিপাহী বিপ্লবের পরে জাতি তার হাতে দেশ ও জাতির ক্ষমতা তুলে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার মহান স্বপ্নদ্রষ্টা। তিনি মহান স্বাধীনতার ঘোষক। তিনি ইত্যাদি ইত্যাদি মঙ্গলজনক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। তো উনি যদি আরও কয়েক বছর দেশে থাকেন তাহলে মহান আল্লাহ পাকের রহমতে এই বাংলাদেশটা আজকে আপনার জাপানের পর্যায়ে চলে যেত। যে কোনো বিশ্বের সাথে তুলনা করা যেত। সমস্ত শক্তি থেকে, সামরিক শক্তি, বিমান বাহিনী, যে শক্তি বলেন না কেন, উন্নয়নমূলক শক্তি, সব দিক থেকে এই বাংলাদেশ এগিয়ে যেত। তো হিংসা পরায়ণ এবং ষড়যন্ত্রকারী বাংলাদেশেও আছে, বিদেশেও আছে। এই চক্র ঐক্যবদ্ধ হয়ে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর এর মূলের নাটের গুরু শেখ হাসিনাও ছিল এবং স্বৈরাচার খ্যাত এরশাদ সেও ছিল। এবং ওই দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরেও আছে এবং আজও আছে। আজও যারা আছে তাদের ভিতরে কেউ চায় না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলুক। চায় সকলে ব্যক্তিগত আমাকে ভাই বলুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভাইকেন্দ্রিক করে ফেলাইছে অনেকে, জাতীয়তাবাদী দলের স্থানে নাই, সবাই ভাইকেন্দ্রিক করে ফেলাইছে। যার জন্য সবাই ভাইয়ের জিকির করে, দলের জিকির করে না। ওই দু একটা মিটিং মিছিলে প্রোগ্রামে আসে, তখন ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম বলে, জিয়াউর রহমানের নাম বলে, বেগম খালেদা জিয়ার নাম বলে, তারেক রহমানের নাম বলে। আসলে তাদের ভিতর তো পরিষ্কার না। তারা যাবে, লুটপাট করবে, খাবে, কিভাবে খাওয়া যাবে। এই দল সুনাম অর্জন হবে, দলের খ্যাতি অর্জন হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভালো কাজের ফল পাবে, সেই লক্ষ্যে কেউ কাজ করতেছে না। খুব কম লোক কাজ করতেছে। তবে এই লোকগুলি ছিল যখন জিয়াউর রহমান জীবিত ছিল, তখন ওনার আমলে যে মন্ত্রী পরিষদ ছিল, এমপি ছিল, তারা খুবই ভালো লোক ছিল, সৎ লোক ছিল। তাদের কারো নামে দুর্নীতির অভিযোগ নাই, মামলা নাই, ঘুষখোরের মামলা ছিল না, অভিযোগ ছিল না। লোকগুলি ভালো ছিল। উনি মারা যাওয়ার পরেই যে দলের ভিতরে যেগুলো ঢুকছে
আমি জানি যে একজন অপরাধীকে খুনের অপরাধে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আব্দুর রহমান বিশ্বাস পাটকর্ত্রী ছিলেন, ওনার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ দিয়া এই জিয়াউর রহমান, অথচ দল করত বিএনপি। কিন্তু তার কাছে কথা হইলে বিএনপি করুক আর যাই করুক, কোনো অপরাধের ক্ষমা হবে না। এবং সেই কারণে শহীদ আব্দুর রহমান বিশ্বাসের মন্ত্রিত্ব হারাতে হয়েছিল। হ্যাঁ, তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইরকম নীতি আদর্শের লোক ছিল। এই রাজনৈতিক দলে যদি সেই রকম তো হবে না, জিয়াউর রহমানের কাছে কিনে এরা যাইতে পারবে না। ওর যদি সুতো পরিমাণ নীতি আদর্শ ধারণ করেও যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদরা কাজ করে, তাহলে দেশের সুনাম বৃদ্ধি হবে। আর যারা খেয়েছে, কতজন খেয়েছে বাংলাদেশের লোক, এর ভিতর কতজন কোথা থেকে কোন পর্যায়ে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এগুলো আমরা ভালো করে জানা আছে। কে কার কোন অবস্থান ছিল সেটাও জানা আছে। আর আমাদের অবস্থান তো আমরা রাস্তায় হাঁটতে এসে, এটা আমাদের অবস্থান নতুন করে বলার কিছু নাই। আমরা দল করছি যে ওই গাড়ি বাড়ি করার জন্য, সেভাবে না। আমরা ওই তখন হাঁটতেছি, এখন হাঁটতেছি, অনেক রাস্তা থেকে অনেকের নেতা বানাইছি, অনেকে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ও আমাদের দিকে আর তাকায় নাই। ও তাকাবার দরকার নাই, ওদের মতন ওই চুরি বাটপাড়ি করিয়া ধনী হওয়ার আমাদের স্বপ্ন নাই, এটা ওরা করুক। তবে এখন প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে যদি ওদের নীতিতে পরিবর্তন আসে যে আমি আর দলের চাঁদাবাজি করব না, দলের নাম বিক্রি করে চাঁদাবাজি করবো না, এবং ছেলেপেলেদেরকে এই শিক্ষা আমি দেবো না, ওদেরকে ভালো কাজের শিক্ষা দেব, ভালো পথ দেখাবো, কোথায় অপকর্ম হচ্ছে সেইগুলিই করবো, এবং আমি ওদেরকে হক পথে ভালো পথে উন্নয়ন হওয়ার আহ্বান জানাবো। এই ধরনের নেতা যদি সৃষ্টি হয় তাহলে এগুলো বন্ধ হবে। হ্যাঁ, তাছাড়া বন্ধ হবে না, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম বৃদ্ধি হবে। আর আপনি বলছিলেন উপদেষ্টা পরিষদ, হ্যাঁ, উপদেষ্টা পরিষদ আলোচিত সমালোচিত দুইভাবেই আছে, দুইভাবেই কাজ করতেছে। তবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ব্যাপারে বিভিন্ন রকম কথাবার্তা বলে, এর আমার সামান্য জ্ঞানের আলোকে আমি বলতে চাই। উনি যাকে বলে যে সামাজিক ব্যবসা, ঠিক আছে, আমাদের বাংলাদেশের ভাষায় বলে সুদের ব্যবসা। এখন এই সুদের ব্যবসা কোন জায়গায় না আছে? বিশ্বের সমস্ত জায়গায় এই ব্যবসাগুলি আছে। কেউ এইখান থেকে টাকা নিয়ে কেউ লাভবান হয়েছে। 10টা লোক তো আর একইভাবে প্রতিষ্ঠিত হইতে পারবে না। 10টা লোক টাকা নিয়েছে, 10টা লোকের ভিতর দিয়ে 1-2টা লোক ভালো উন্নয়ন করে গেছে, আর অনেকে স্বাভাবিকভাবে আছে। আর ইউনূস সাহেবের যে বয়স এখন আছে, এই বয়সে ওনার খুব একটা বিশাল স্বপ্ন দেখার, উনি এমনি খুব সুনামের সাথে সারা বিশ্বে ওনার পরিচিতি অর্জন আছে, এবং ওনাকে তো আর চেহারা দেখে নোবেল বিজয়ী করেন নাই, নোবেল পুরস্কার দেন না। ওনার নিচেই কর্মকাণ্ড আছে, মানুষ কিন্তু পুরস্কার, যার জন্য বিশ্ববাসী বিবেচনা করেই ওনাকে নোবেল বিজয়ী বা নোবেল পুরস্কার দিয়েছে, ঠিক আছে। তাহলে এই বয়সে এই লোকটা চাচ্ছে কিছু ভালো কাজ করে দিতে। ওই লোকও তো এই বাংলাদেশের লোক, সে তো বাংলাদেশের রাজনীতিবিদদের ব্যাপারে রগে রগে ভালো করে জানেন। উনিও চাচ্ছেন অবশ্যই, আমার বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে খুব দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন একটি দল। তবে প্রয়োজন আছে তাদের মানসিকতার পরিবর্তন আনা, আর এই পরিবর্তন আনার ক্ষেত্রে সহায়ক হিসেবে উনি কিছু সংস্কার বোধহয় করতে চায়। হ্যাঁ, মনে করি আর কি, যাতে ভবিষ্যতে যে দল ক্ষমতায় আছে, আসলে জাতি তো সমর্থন বেশিরভাগই দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, এটা তো বলার আর অপেক্ষা রাখে না। উনি ওই পথটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন, এবং শেখ হাসিনা খুনির অপরাধীদের বিচার যা পারে তা করে যাবে, এবং পরবর্তী বিচার ব্যবস্থাগুলো কীরকম হবে সেই রকম বোধহয় একটা উনি সিঁড়ি তৈরি করে দিতে চাচ্ছে, যাতে পরবর্তী সরকার ওই সিঁড়ির উপর দিয়ে হাঁটতে চলতে পারে, এবং বাংলাদেশের ভবিষ্যতে শেখ হাসিনার মতন কর্মকাণ্ড করার আগে একাধিকবার চিন্তা করে যে কর্মের ফল কীরকম হবে, সেরকম কিছু দৃষ্টান্ত উনি রাইখে যাইতে চাচ্ছেন বলে আমার বিশ্বাস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। দর্শক, আমরা কেমন বাংলাদেশ চাই, এই মর্মে ধারাবাহিকভাবে বাংলাদেশের যারা বিভিন্ন পেশা শ্রেণী এবং বিভিন্ন বয়সের যারা কাজে সম্পৃক্ত, যারা সরাসরি এদেশের সমস্ত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন বা দেখেছেন, অংশগ্রহণ করেছেন, এমন কিছু মানুষের আমরা সাক্ষাৎ গ্রহণ করে থাকি। ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা
গ্রহণ করলাম। আমরা কেমন বাংলাদেশ চাই, এই বাংলাদেশ কোন বাংলাদেশ হওয়া উচিত, এই বাংলাদেশ আবার কি পিছনের দিকে যাবে নাকি সামনের দিকে যাবে। আমরা চাই বাংলাদেশ নতুন আঙ্গিকে আবার রূপ ধারণ করুক, বাংলাদেশ এগিয়ে চলুক। এই বাংলাদেশ আমার আপনার। আমি খন্দকার মাসুদুজ্জামান। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। রাজধানী ঢাকা।